প্রমাণ সমেত ভজন আর অগ্নিজিতের মুখোশ খুলছে গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নিজিৎ মুখার্জির কাছে চলে এসেছে স্বস্তিক। স্বস্তিক এসে বলে, ড্যাড আই লাভ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি চাইলে সব কিছু ঠিক করে নিতে পারো। তাহলে সব কিছু ঠিক করে নাও না ড্যাড, সব কিছু তুমি ঠিক করে দিতেই পারো। অগ্নিজিৎ মুখার্জি বলে, এসব তুমি কি বলছো? তোমার কোনো কথাই তো আমি বুঝতে পারছি না। স্বস্তিক তখন বলে, আমি সবাইকে নিয়ে একসাথে বাঁচতে চাই। আমরা সবাই মিলে হই হই করে বাঁচতে চাই। আমাদের জয়েন্ট ফ্যামিলি, মা বাবা দিদি দাদা বোন সবাই রয়েছে। আর আমরা কেন এইভাবে থাকবো বলো তো? তুমি তো এত বছরে এত কোটি কোটি টাকা ইনকাম করেছো, তোমার কি আর ইনকাম করার দরকার আছে ড্যাড? তুমি প্লিজ এখান থেকে সরে যাও। তুমি কেন এই সমস্ত ঝামেলায় জড়াচ্ছ নিজেকে? আমরা ভুল করে থাকলে আমাদের ক্ষমা করে দাও, কিন্তু আমাদের সংসারটাকে ভেঙে যেতে দিও না প্লিজ ড্যাড। আমার কথাটা তুমি একটু বোঝার চেষ্টা করো। কিন্তু অগ্নিজিৎ মুখার্জি বলে, এ সমস্ত তুমি কি কথা বলছো স্বস্তিক? হঠাৎ করে তুমি এইসব বলতে এসেছো কেন? তখন স্বস্তিক বলে, আমি গীতাকে নিয়ে নতুন করে বাঁচতে চাই, নতুন করে সংসার করতে চাই। এই পরিবারে যা যা খারাপ ছিল সব কিছু ধুয়ে মুছে সাফ করে দিতে চাই। প্লিজ ড্যাড, তুমিই পারো। আমি ঠিক বলছি না বলো? তুমি চাইলেই তো সব কিছু ঠিক করতে পারো। তোমার আর কোর্টে যাওয়ার দরকার নেই। তুমি কেন গীতার মুখোমুখি লড়াই করতে চাইছো? তুমি তো খুব ভালো মতন জানো যে অন্যায়টা যদি কেউ করে থাকে তাহলে সেটা তুমি করেছো। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি ঠাস করে এক চড় মারতে যায় স্বস্তিককে। অগ্নিজিৎ মুখার্জির হাত ধরে নেয় প্রলয়। আর তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, প্রলয় তুই আমার হাত ধরেছিস? প্রলয় তখন বলে, সরি দাদা, আমার কিছু করবার নেই। কিন্তু তুমি একটা কথা বিশ্বাস করো, স্বস্তিক যেই কথাটা বলেছে সেটা কি কোনো ভুল কিছু বলেছি? আমার তো কোনোভাবেই মনে হয় না যে এটা ভুল কিছু। ও যেটা বলেছে সেটা তো একদম ঠিক কথা। আমরা জয়েন্ট পরিবারে থাকি, আমরা সবাই মিলে হই হই করে বাঁচতে চাই। তাই বলছিলাম, তুমি যদি সব কিছু ঠিক করে দিতে পারো, এর থেকে ভালো বোধহয় আর কিছু হতে পারে না। অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি কি করব আর কি করব না সেটা নিশ্চয়ই আমি তোমাদের থেকে জানবো না। প্রলয় তখন বলে, একবার একটু মেনে তো দেখো, গীতা যদি এই বাড়ির বউ হয়ে আসে না, এই পরিবারটায় অনেক সুখ শান্তি ফিরে আসবে। সত্যি বলছি দাদা, একটা সুযোগ ওদেরকে দাও। কিন্তু তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি কোনোদিনও আমার রাস্তা থেকে সরে আসিনি আর আজকেও সরে আসবো না। তখন প্রলয় বলে, রাকা রাকা তুমি তো দাদাকে একটু বোঝাও, তুমি তো পারো দাদাকে বোঝাতে। রাকা তখন বলে, দাদা কোনোভাবেই নিজের হার স্বীকার করবে না। কেন হার স্বীকার করবে দাদা? একদম না দাদা, আপনি কোনোভাবে হার স্বীকার করবেন না। আপনার সাথে আমি আছি, আমরা সবাই আছি আপনার সাথে। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি হার স্বীকার করতে শিখিনি আর করবো না। এর মধ্যেই গিনি এসে বলে, স্বস্তিক তুমি তোমার বউ গীতাকে বলো কোর্টের পোশাকটা খুলে ফেলে দিতে। ওই পোশাকটা যেন আর না পরতে, আর কোর্ট চত্বরে না যেতে। ও যেন মন দিয়ে এই বাড়িতে এসে এই বাড়ির সংসারটাকে সামলায়, তাহলেই তো হয়। তখনই প্রলয় বলে, গীতা কখনো তার ওকালতি ছাড়া বাঁচতে পারবে না। আর তখন গিনি বলে, তাহলে আপনারা এটা ভাবছেন কেন যে অগ্নিজিৎ মুখার্জি বাঁচবে? অগ্নিজিৎ মুখার্জির কাছেও আইন ব্যাপারটা কতটা ইম্পর্টেন্ট সেটা তো আপনারা জানেনই। তখন প্রলয় বলে, তুমি ভুল করছো। দাদার বয়স হয়েছে, দাদার রিটায়ারমেন্ট করা উচিত। আর গীতা এ যুগের মেয়ে, ওর এখনো অনেক ভবিষ্যৎ বাকি আছে, ওর কোর্টে থাকাটা দরকার। কিন্তু অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি আমার রাস্তা থেকে কোনোভাবেই সরে আসবো না, এই বলেই চলে যায়। তখনই গিনি বলে, স্বস্তিক আমি তোমাকে যেটা বললাম তুমি সেটা শোনো। তুমি গীতাকে বলো ও যেন কোনোভাবেই আর কোর্টে না যায়, তাহলেই তো হয়। তুমিই পারবে সব কিছু ঠিক করে দিতে, বাবা নয়। আমার দৃঢ় বিশ্বাস তুমি তোমার বউকে রাজি করাতে পারবে। এর মধ্যেই ভজন মিত্তিরির সাথে কথা বলছিল গীতা, আর বলে, 4টে যে আধার কার্ড রয়েছে সেগুলো আপনি দেখবেন। দাঁড়ান আপনাকে দেখাচ্ছি, আপনার ভালো লাগবে। এই যে প্রথমটা হচ্ছে দীপু, তারপরেরটা হচ্ছে সেলিম, তারপরেরটা হচ্ছে তরুণ, আর তারপর সবার লাস্টেরটা হচ্ছে নেপু। বুঝতে পেরেছেন তো এই 4 জনের কথা আমি কেন বললাম? ভজন তখন বলে, তুই এই 4 জনের কথা কেন বলছিস? আমি এই 4 জনের কথা শুনেই বা কি করব বল, বল কি করব? আর গীতা তখন বলে, আরে বাবা আপনি এত চিন্তা করছেন কেন? আমি আছি তো, ওদের হয়ে কেসটা আমি লড়বো। আরে বাবা একজন, এই যে মেয়ে, আমি একটা মেয়ে, তো আমাকে যেভাবে মারার চেষ্টা করা হয়েছিল, কত কত সেকশন লাগবে বলুন তো? ভজন তখন বলে, তুই যে কি বলতে চাইছিস আমি তোর কথা বুঝতে পারছি না। তখনই স্বস্তিক ফোন করেছে গীতাকে আর বলে,
আমি বলছিলাম লেডি সালমান খান, আমি যেই কথাটা বলছি সেটা শুনে আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি আমার মন থেকেই কথাটা বলছি। আমি চাই সবাইকে নিয়ে একসাথে বাঁচতে, আর তার জন্য আপনার যদি ওকালতিটা ছাড়ার প্রয়োজন হয় আপনি ছাড়বেন। আপনি ওই কালো কোটটা আর পরবেন না, তাহলেই সমস্ত সমস্যার অবসান হয়ে যাবে। গীতা তখন বলে, কি বলতে চাইছেন? কি বলতে চাইছেন? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। তখনই স্বস্তিক বলে, আমি এটাই বলতে চাইছি যে আবারও যদি সব কিছু ঠিক করে নেওয়া যেত তাহলে খুব ভালো হতো। এর মধ্যেই গীতা বলে, আপনি জানেন কত মানুষ বিচারের জন্য বসে আছে বাইরে? কত মানুষ তাদের প্রিয়জনকে হারিয়েছে কিন্তু বিচার পায়নি। চন্দ্রনাথ বাবুকে দেখেছেন? তার মেয়ের কোনো দোষ ছিল? তাহলে সে কেন অন্যায়ের বিচার পাবে না? আমি সমস্ত অন্যায়ের বিচার পাইয়ে দেব। আপনি আমাকে আটকাতে পারবেন না স্বস্তিকবাবু। এরপর ফোনটা কেটে দেয়। তার মধ্যে গীতার চোখে জল দেখে ভজন বলে, কি ব্যাপার তোর চোখে জল? তোর চোখে জল তো খুব একটা দেখা যায় না। গীতা বলে, যতই হোক না কেন, আমি তো একজনের মেয়ে, আমি একজনের স্ত্রী, আবার আমি একজনের বাড়ির বউ। অনেক কিছু থাকে ভজন মিত্তির, আপনি সেটা বুঝবেন না। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জির সামনে গিয়ে দাঁড়িয়েছে গীতা। আর অগ্নিজিৎ মুখার্জি তখন বলে, কি ব্যাপার, পথ আটকালে কেন? গীতা তখন বলে, পথ তো আটকাতেই হতো। আপনি যা কাণ্ড কারখানা করছেন তাতে আপনাকে না আটকালে কি করে হবে? আপনি তো আমাকে মারতে চেয়েছেন। দিনে দুপুরে আমার সাথে যা হয়েছে সেটা শুনলে সবাই চমকে যাবে। আপনার নামে একটা এফআইআরও হয়েছে থানায়, আপনাকে অ্যারেস্টও করা হতে পারে। অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি এসবে ছিলাম না, আমি এসব কিছু জানিও না। গীতা তখন বলে, জানি না বললে তো আর হবে না, আপনি সবটাই জানেন, তাই আপনাকে দিয়েই বাকি কাজগুলো করাতে হবে। ভজন মিত্তিরকে 4টে আধার কার্ড দেখিয়ে দিয়েছি, যেই 4জন আমাকে মারার জন্য এসেছিল। দীপু, সেলিম, তরুণ আর নেপু, এই 4জনকেই তো আপনি হায়ার করেছিলেন, তাই না? আর অগ্নিজিৎ মুখার্জি বলে, তোমার সাথে চ্যালেঞ্জ থাকলো, তুমি চাইলেও কিছু করে উঠতে পারবে না। গীতা তখন বলে, তাই নাকি? অতটাও সহজ না। আমি এখন সব কিছুই প্রমাণ করে দিতে পারবো, শুধু লাগবে একটু সময় আর কোর্টের একটা ডেট, তারপরেই বুঝবেন কত ধানে কত চাল। এরপরে গীতা সেখান থেকে চলে যায়। আর ভজন মিত্তির তখন অগ্নিজিৎ মুখার্জিকে নিয়ে রীতিমতো ভয় পেতে থাকে আর বলে, স্যার স্যার আমি বলছিলাম কি, এই কেসটাকে ধামাচাপা দিতেই হবে স্যার। আপনি যদি একবার গণসা উকিলের সাথে কথা বলেন, হয়তো গীতাকে আটকাতে পারবে গণসা উকিল নিজে। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, অসম্ভব। আমি যে এই কেসটা লড়তে চলেছি তাতে আমার ওর সাথে চ্যালেঞ্জ হয়েছে। এই কেস আমি কখনো হারবো না ভজন, আমি হারতে পারবো না। ভজন বলে, কিন্তু স্যার, কিন্তু অগ্নিজিৎ মুখার্জি কোনো কথা না শুনেই চলে যায়। ভজন বুঝতে পারে গীতা মরিয়া হয়ে গেছে অগ্নিজিৎ মুখার্জিকে শাস্তি দেওয়াতে। এখান থেকে বেরোনোটা অতটাও বেশি সহজ হবে না। গীতা বাড়িতে চলে যেতেই নিজের কোটটা খুলে রেখে দেয় সাইডে। স্বস্তিক তখন বলে, পারেন না এই কোটটাকে সারা জীবনের মতন ত্যাগ করতে? এই কোটটাই তো যত অশান্তের অধিকারী। আর তখনই গীতা বলে, দেখুন স্বস্তিকবাবু, আমার পক্ষে ওকালতি ছাড়াটা সম্ভব নয়। আপনার বাবা যখন দিনের দুপুরে আমাকে সবার সামনে মারতে চেয়েছিল, আমি তো পারবো তাকে শাস্তি দিতে, আর আমি সেটা করবো। আমাকে কেউ আটকাতে আসলে তার সাথে সম্পর্কটা কিন্তু আমার বাজে হয়ে যাবে, কিন্তু আমি আটকাবো না, আমি নিজেকে কখনোই আটকাবো না। আমি অগ্নিজিৎ মুখার্জির শাস্তির ব্যবস্থা নিজে করেছি।